প্রশ্ন হচ্ছে যে আমাদের সামনে অনেক অপশন এখন, কেরিয়ার কেন্দ্রিক অনেক অপশন, তো আমরা আমাদের জন্য সবচেয়ে সুইটেবল কেরিয়ারটাকে কিভাবে বাছাই করব? তো কেরিয়ার যারা গঠন করতে চাও তার আগে একটা সাইকেল জোগাড় করো। সাইকেল না থাকলে কেরিয়ার দিয়ে কি হবে? সাইকেলের সামনে একটা কেরিয়ার থাকে না? এই জন্য আগে একটা সাইকেল জোগাড় করবা, সাইকেল জোগাড় করে কেরিয়ার এটার সাথে অটো লাগিয়ে থাকবে। তো আসলে তো এখন তো আর কি কেরিয়ার করবে, লেখাপড়া করো বেশি করে, আর কি করবা? আমি তো আর কোনো রাস্তা দেখি না। তবে আমার ধারণা মানে আসলে এটা বিদেশে দেখতাম, আমি আমেরিকাতে একবার ট্রেনিং এ গেছিলাম, সেখানে ইন্টারমিডিয়েটের পরে ডিপ্লোমেট বানানোর জন্য লোকদেরকে আলাদা নিয়ে যায়। আমাদের দেশে যেরকম তোমার মিলিটারি অফিসার বানানোর জন্য এই যে বিএমএ লং কোর্সের পরে 24 মাসের জন্য নিয়ে যায় ভাটিয়ারিতে, রিগরাস ট্রেনিং প্রক্রিয়া। তো আমাদের দেশে উচিত ছিল স্পেশালাইজড যেগুলা, এগুলো ছোটবেলা থেকে বাছাই করে ট্রেন্ড দেখে আলাদা আলাদা ইনস্টিটিউশনে নিয়ে যাওয়া, কিন্তু এটা বাস্তবে এখানে হচ্ছে না। তো তোমাদের মধ্যে এই টেনশনটা কাজ করে, এটা ঠিকই, আমাদের মধ্যেও কাজ করতো। আমি তো লয়ে পড়তাম, আজ থেকে 28 বছর আগে আমি লয়ে ভর্তি হয়েছিলাম 1998 সালে। হয়তো তোমাদের অনেকের জন্মই হয় নাই, আমার ধারণা কারোই জন্ম হয়নি। তো এই জন্য এই ক্যারিয়ারের জায়গাটা চুজ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন এটাই দিতে পারি, কিন্তু আমি সাজেশন দিতে ভয় পাই, কারণ আমি মনে করি আমার যে মেন্টালিটি, আমার যে আগের দিনের চিন্তা ভাবনা আর এখন তোমাদের মধ্যে যে চিন্তা ভাবনা, এটা পার্থক্য হয়ে গেছে, এটা সময়ের কারণে পার্থক্য হয়ে গেছে। এই জন্য বলতে আমার খুব ভয় লাগে আর কি। তারপরেও এতটুকু বলছি, আমি যে যা হইতে চাও মন থেকে যেটাকে ভালোবাসো এদিকে যাও, যাকে তুমি পছন্দ করো, যে লাইনটাকে পছন্দ করো। স্যার যে কথা বলছিলেন আমি এটার সঙ্গে একমত। একটা বেসিক নলেজের জায়গায় একটা এক্সপার্টিস থাকাটা জরুরি, আর না হলে চাকরি পাওয়া যায়, সবই পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় একটা চ্যালেঞ্জে পড়তে হয়। যেমন ধরো যাদের ইতিহাসের জ্ঞান খুব ভালো আছে, জীবনে এরকম সময় আসে যেখানে ইতিহাসের জ্ঞানটাই শেষ পর্যন্ত প্রায়োরিটি পায়, এরকম কিছু ক্ষেত্র আছে। যেমন ধরো আমি আইনে পড়েছি, আইন পড়তে গিয়ে দেখলাম ঠিক আছে আইনজীবী তো হলাম, এখন যখন সিনিয়র অ্যাডভোকেট হতে গেলাম তখন দেখা যাচ্ছে যে কিতাবের মধ্যে আর আর্গুমেন্টস নাই, আর্গুমেন্ট চলে গেছে হিস্ট্রি জানি কিনা, আর্গুমেন্ট চলে গেছে ফিজিক্স জানি কিনা, আর্গুমেন্ট চলে গেছে কেমিস্ট্রি থিওরি জানি কিনা, আর্গুমেন্ট চলে গেছে সোশিওলজিক্যাল থিওরি সম্পর্কে ধারণা আছে কিনা, ক্রাইম এন্ড ক্রিমিনোলজি সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা। কিন্তু আমি তো পড়েছি লতে, আমার তো হিস্ট্রি জানার কথা না, আমার তো ইসলামিক হিস্ট্রি জানার কথা না। কিন্তু একটা ফাইন টিউনিং সবাই জীবনে আসে, যে জায়গাটাতে গেলে পরে বৃহৎ নলেজ ব্রাঞ্চ গুলো সম্পর্কে ধারণা না থাকলে ওইখানেই থেমে যেতে হয়। এই জন্য আমি তোমাদেরকে আহ্বান করব, বৃহৎ জ্ঞানের পরিধিটা ঠিক রাখতে হবে, আর পার্টিকুলার যে জিনিসটা ভালো লাগে এই দিকে ধাবিত হতে হবে। দ্যাট উড বি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ। ফর এক্সাম্পল ধরে নাও বাংলাদেশে 40 জন সচিব হবে, তোমরা যারা অ্যাডমিন ক্যাডারে যাবা 40 জন সচিব হবে, 40 জনের ভিতরে একজন মন্ত্রী পরিষদ সচিব। কে হবে? এই 40 জনের ভিতরে কাকে বাছাই করবে? তাকে দেখতে হবে এর মধ্যে কে 4-5টা ল্যাঙ্গুয়েজ জানে, খুঁজে বের করতে হবে। কার ক্রাইসিস ম্যানেজমেন্ট ভালো আছে এটা খুঁজে বের করতে হবে। কার ইন্টারন্যাশনাল ট্রেনিং আছে 10টা 20টা এটা বের করতে হবে। কার পুরা মন্ত্রী, সকল মন্ত্রীকে চালানোর ক্যাপাসিটি আছে তাকে খুঁজে বের করতে হবে। তাহলে বিষয়টা শেষ পর্যন্ত গুরুত্ব পায় কার ক্যাপাসিটি কেমন। এরপরে যেমন ধরো ফ্রান্সে যাবা, বাংলাদেশ সরকারের পক্ষে ফ্রান্সে ডেলিগেশন যাবে, 2 জন মন্ত্রী যাবে, 3 জন সচিব যাবে, $1 লাখ কোটি চুক্তি হবে। বাংলাদেশের পক্ষ থেকে তুমি অর্থ সচিব গেলা, তাহলে অর্থ সচিব এই চুক্তিটা ল্যাঙ্গুয়েজটা পলিটিশিয়ান এত বেশি জানে না, পলিটিশিয়ান এ ব্যাপারে বেশি অ্যাওয়্যার না। তোমাকে লিড করতে হবে। তোমাকে যদি লিড করতে হয়, তুমি যদি তাদের ল্যাঙ্গুয়েজ না জানো, কালচার না জানো, ফ্রি হইতে না পারো, ফ্রেন্ডশিপ বিল্ড আপ করতে না পারো, তাহলে $1 লক্ষ কোটি তোমাকে তারা দিবে না।
আমরা এই কথা এই জন্য বলছি, এখন এই ক্রাইসিস দেখা যাচ্ছে, বাংলাদেশের পক্ষে যারা নেগোশিয়েট করে, এই নেগোশিয়েটর ভালো না হলে শেষ পর্যন্ত কান্ট্রি ক্ষতিগ্রস্ত হয়। তো এখনই টাইম এই ক্যাপাসিটি গুলো অর্জন করার, করলে 40 বছর 30 বছর পরে দেশকে সার্ভ করার অপরচুনিটি আসবে, আসতেই হবে। থ্যাংক ইউ। উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নেওয়া যায়, বিশেষ করে তাদের স্বপ্ন অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি সহ আইভি লিগ ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার, তো এই ক্ষেত্রে আমরা তাদের জন্য মানে কি প্রস্তুতি তারা নিতে পারেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি শিশির মনির ভাইকে। আমি তো আর পড়ি না এগুলাতে, কিন্তু আমি এগুলো দেখেছি। আমি আমেরিকায় ছিলাম এক সময় 16 মাস। আমার মনের ভিতরে সব সময় শুধু হইতো যে মানুষ যায় কই পড়তে, এটি দেখে আসে। আমি তো ছাত্র না, কিন্তু বিল্ডিং দেখবো। তো গেছি অক্সফোর্ডে, গেছি কেমব্রিজে, গেছি কর্নেলে, গেছি উইনস্টনে। সারা আমেরিকাতে 10টা আইভি লিগ ইউনিভার্সিটিতে প্রতিটার মধ্যে আমি 12 দিন করে থাকছি। ঘুরতে ঘুরতে 1 মাস 1.5 মাস 3 মাস হয়ে যাওয়ার পরে আর এনার্জিতে কোলায় না। তারপরে গিয়ে একজনের মেসে থাকছি, মেস থেকে তারে নিয়ে আরেকটাতে গেছি, ওটা থেকে ডরমেটরিতে থাকছি, ওখান থেকে চেঞ্জ করে আরেক জায়গায় গেছি। শুধুমাত্র এটা বোঝার জন্য যে এই বিশ্ববিদ্যালয়গুলোর লোকেরা পৃথিবী ডমিনেট করে। এক জায়গায় গিয়ে দেখলাম, কর্নেল ইউনিভার্সিটি সম্ভবত, গিয়ে দেখলাম কোনার মধ্যে একটা আমেরিকার 7 জন প্রেসিডেন্ট হয়েছে এক ইউনিভার্সিটির থেকে। আমেরিকাতে যত লোক প্রেসিডেন্ট হয়েছে তার মধ্যে 7 জনের ছবি টাঙানো আছে। এত সালে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এ হয়েছে এক বিশ্ববিদ্যালয় থেকে, কর্নেল। এইটার পিছনে আমি যেটা বুঝি, ফার্স্ট সমস্যাটা যেটা আমাদের মানুষ পড়ে যায়, এটা হলো জিআরই। এই জিআরই গেট ওপেন করতে না পারলে স্কলারশিপ পাওয়া যায় না। আর জিআরইতে ভালো স্কোর না হলে সব জায়গায় একটা প্রবলেমেটিক, কারণ স্কলারশিপ ছাড়া এটি নিজের পয়সা দিয়ে পড়ার মতো ইটস ভেরি ডিফিকাল্ট। স্কলারশিপ ইজ দি অনলি রুট। এই জন্য আমার মনে হয় যারা তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বড় ভাইরা, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে, লিডিং টু পিএইচডি করেছে, পোস্ট ডক করেছে, এরকম অনেক বাংলাদেশি মানুষ ইউরোপ আমেরিকাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ গড়ে তোলা যায়, তোমরা গড়ে তুলতে পারো। আর জিআরইর ক্ষেত্রে এই পরীক্ষাটা একটু টাফ। আমি একবার জিআরই দেওয়ার জন্য নিয়ত করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমিও পারিনি। সুতরাং আমি মনে করি দিস ইজ টাফ। এটার মধ্যে সায়েন্স, ম্যাথমেটিক্স, অনেক কঠিন অ্যানালাইসিস করতে হয়। এটা ভালো করে না জানলে মুশকিল। এই প্রস্তুতিটা মনে হয় শুরু থেকে নেওয়া যেতে পারে, কারণ জিআরই ইজ এ ডিফারেন্ট ডাইমেনশন। এই পরীক্ষাটা একটু ডিফারেন্ট টাইপ। এটি যদি হয়, আর বাংলাদেশের মানুষ যারা বিদেশে বসবাস করে তাদের সঙ্গে একটা ভালো কোলাবোরেশন যদি ম্যানেজ করতে পারো, তাহলে রিকমেন্ডেশনটা গুড। ভালো প্রফেসরের রিকমেন্ডেশন না পাইলে ভালো জায়গায় এডমিশন পাওয়া যায় না। ভালো প্রফেসর লাগে যাদের অধীনে অনেক রিসার্চ হয়, অনেক ফেলো থাকে, অনেক টিচার স্টুডেন্টদেরকে তারা নিজেরাই টিএশিপ দেয়, টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ দেয়। এগুলো যদি কমিউনিকেশনটা রাখা যায়, দ্যাট উড বি গুড। আলটিমেটলি কোয়ালিফাইড হলে তোমাকে ডাইকে নিবে, এত বেশি কিছু করতে হবে না।